দুর্গা পূজার সঙ্গে সম্পর্ক তো ওই যে পার্বতীর মহামায়ারই তো একটা অংশ পার্বতী, যার কারণেই ওই নৃত্য থেকেই মহামায়া মানে নারী শক্তি, নারী মা, নারী স্ত্রী, নারী কিন্তু ভগ্নী। তাই নারী শক্তির উপরে কিছু নেই, তাকে সন্তুষ্ট করার জন্যই এই ঢাক ব্যবহার। শক্তি শুধু দুর্গাপূজা নয়, শক্তি সাধনা যেখানে মনসা পূজা, শীতলা পুজো যেখানেই আছে সেখানেই ঢাকের একটা সম্পর্ক আছে। দুর্গা পূজায়, কালী পূজায়, মনসা পূজায়, শীতলা পূজায় চণ্ডী, রাজরাজেশ্বরী, মহিষমর্দিনী আর গন্ধেশ্বরী, এইরকম মানে শক্তি, যেখানে শক্তি সাধনা সেখানেই ঢাকের প্রয়োজন দরকার। যেটুকু আমরা পেয়েছি যে সেইখানেই আমাদের নিমন্ত্রণ হয় বা হ্যাঁ সেখানে, হ্যাঁ সেখানে তো পার্বতী আছেন। হ্যাঁ হ্যাঁ, চরকে কালী থাকে, পার্বতী থাকে, দুর্গা থাকে, শিব থাকে, অসুর থাকে। কারণ এটা তো টোটালটা মিলিয়ে তার পরিবার, টোটালটাই তো শিবের পরিবার। সে কালী হোক আর দুর্গা হোক আর ইয়ে হোক, টোটালটাই এর পরিবার। তো এর পরিবারটাকে নিয়েই পুরো চরকে ব্যাপারটা দেখানো হয়। আমি চরক করেছি, চরকে নাচও করেছি ছোটবেলায়, চরক নাচও করেছি আমি। হ্যাঁ মাস্ট। কালী কাজ যখন করা হয় তখন ঢাক ছাড়া তো বাজবেই না, ঢাক আর ঢোল, তাছাড়া তো কালিকা মানে চরকটা হবেই না। নটরাজ থেকেই উৎপত্তি, যেমন নটরাজ নাচ, এবং তার থেকে এখন ধরেন বেরিয়ে গেছে পাখোয়াজ, তারপরে তবলা, নাল ইত্যাদি, কিন্তু আদি অনাদি এই ঢাক, জয় ঢাক প্রথম, সেই থেকে ঢাক। নটরাজ যেমন চৈত্র মাসে নীল হর পার্বতী বলে একটা নাচ হয়, এবং পূর্ব বাংলায় বলতো আপনার কালিকাজ, ওইখান থেকে জয় ঢাক উৎপত্তি। সেই জয় ঢাকটা মানে এর চেয়ে আর্ধেক, ওই যে আপনি একটু আগে বললেন যে ডঙ্কা জাতীয়, ওখানে থেকে আমাদের যে পূর্বপুরুষ আজ আদি অনাদির আগে উনি অশ্বিনী বালা সূত্রধর, মানে বালা টাইটেল পেয়েছে মানে ওই নটরাজ থেকে নৃত্য করার জন্য। উনি অশ্বিনী বালা সূত্রধর, উনি এই ঢাকের উৎপত্তি করেছেন। ধরেন কয়েক যুগ পূর্বে ওই শিবের নৃত্য থেকে, মানে হর পার্বতীর বিয়ে উপলক্ষে, নাচ গান উপলক্ষে এই উৎপত্তিটা, এইটুকু আমাদের গুরুর কাছে আমি পেয়েছি। আপনার আম কাঠ, গোটা আম কাঠ একটা মাপ মতো কেটে ওর ভিতরের মাংস বের করে দিয়ে একটা মেসুরিরাই এগুলি তৈরি করতে পারে। আমরা বাজাই ঠিকই, এগুলো আমাদের দ্বারা তৈরি হয় না। এখন আপনার অনেক জায়গায় কারখানা আছে, সেই সব জায়গা থেকে আমরা কেনা বের করি, কিন্তু আম কাঠটাই হলো ঢাকের প্রথম সূচনা। নানা রকমের কাঠ দিয়েও হয়, কিন্তু সেটা শ্রুতিমধুর হয় না, আম কাঠটাই শ্রুতিমধুর হয়। উপরটা চামড়া, চামড়া, খাসির চামড়া অথবা ছাগলের চামড়া, পাঁঠার চামড়া এগুলো, এবং মহিষের, ছোটটা হইলো মহিষের অথবা গরুর, কিন্তু আমরা গরুর ব্যবহার করি না, মহিষেরটাই ব্যবহার করি। উপরটা চামড়া, ছাগলের চামড়া, পাঁঠার চামড়া। এই যে এইটা হলো বাঁশ, এইটা বেত, বাঁশ দিয়েও হয়, বেতেরটা ভালো হয় বাম হাতে। আর এইটা হলো আপনার পুরোটাই বাঁশের। মহিলারা তো অত ওয়েট নিতে পারে না, তার জন্য কি করবে, তারা তো পিছিয়ে থাকবে না। এখন মহিলা তো, নারী মানে দেবী, নারী মানে ফুল, নারী মানে আদ্যা শক্তি। নারীরা এখন পুরুষের থেকে অনেকটা ফাস্ট সব ক্ষেত্রে, যার জন্য এদেরকে আনার জন্য এই তৈরি হলো টিনের ঢাক, হালকা, যাতে এদের পক্ষে নেওয়া সম্ভব। সেই জন্য এখন বর্তমানে মহিলাটাকে ঢাক বেশিরভাগটাই, যদি 100টা মহিলা বাজায় তার মধ্যে মানে 60খানা মহিলাই টিনের ঢাকটাই বাজায়, কারণ ওয়েট কমানোর জন্য। এইটা বাণী শুনবেন, বাণীটা আপনার প্রথম যে আরতির প্রথম সূচনা 16 মাত্রা তালে, ধি গিধি না ত্রিগিধি না ধাগি না ধি গিধি না তি না ত্রিগিধি না ধাগি না, ধা ধিন ধিন ধা ধা ধিন ধিন দা, না তিন তিন তা পেটে ধিন ধিন দা, ধা ধিন ধিন দা, ধা ধিন ধিন দা, না তিন তিন তা পেটে ধিন ধিন দা। 16 মাত্রার উপরে
আবার ধরুন বরণ, ওটা দাদরার উপরে বরণটা দাদরা বা কাহারবা এর উপরে এগুলো হয়। তবে ঢাকের নিজস্ব কোনো বাণী নেই, নিজস্ব কোনো বাণী নেই। তবলা আমরা পাখোয়াজ, যেমন তবলার উৎপত্তি পাখোয়াজ থেকে, নিশ্চয়ই জানেন আপনারা, যখন আমাদের চেয়ে নন্দন কানন থেকে আসছেন, আমরা হইলো নিচে, তাহলে আপনারা আসলে কথা জানেন যে তবলার জন্ম কাহিনী। আমি যেমন ঢাকের প্রশ্ন করলেন, আপনার জন্ম কাহিনী আমিও জানি, তবলার জন্ম কাহিনী কোথার থেকে, কার আসর থেকে, এটা জানি। কেন আমরা তবলা না বাজালেও আমাদের পূর্বপুরুষ বংশগত তবলা বাজাই, আমরা ঢাকি শিল্পী নই। বর্তমান যুগে আমরা ঢাকি শিল্পী হয়ে গেছি, তবলা থেকে আমরা ঢাকের বাণীটা পেয়ে গেছি, যার কারণে আমাদের চাকে আচ্ছা আচ্ছা ঢাকিরা পারে না। কারণটা কি, আমরা তবলা বাজাইতে পারি, নাল বাজাইতে পারি, যার জন্য আমাদের প্রবলেম হয় না। আপনি হয়তো শুনেছেন রাধাকান্ত নন্দী আমাদের রিলেটিভ, আমার বাবা একজন বিখ্যাত, উনার ঠাকুরদাদা, কিন্তু ঢাকি না, এরা ঢাকি না, আমরা পরিস্থিতির উপরে এখন ঢাকি হয়ে গেছে। ওই তবলা থেকে আমরা, যেমন আড্ডা কিন্তু আপনার 16 মাত্রা আছে, কিন্তু আমি 8 মাত্রা বাজাবো। দা গিদিন গিদিন দাদা গিনা গিদিন তা দি গিদিন গিদিন দাদা গিনা গিদিন দা। নিশ্চয়ই জানেন আপনারা, তবলা ঘরে ঘরে আপনারা গায়িকা, নিশ্চয়ই আপনারা জানেন নজরুল গীতি, রবীন্দ্রসঙ্গীত এর সঙ্গে যে জিনিস। তবে আমার ভাগ্নে হয়, এর মামা সব জায়গায় আমাকে গুরু বলে পরিচয় দেয়, কিন্তু না, গুরু কেন এই যে জিনিসটা জানে, আমি তো জানি না, আমি শুধু ঢাকি জানি বাজাইতে। কিন্তু আপনি যদি প্রশ্ন করেন, সবটা তো পারবো না, সবটা পারবো না, বাজাই দেখাইতে পারবো আপনাকে। হয়তো আপনি বলতে চাইছেন হ্যাঁ, এটা জাতীয় বাজনা বলে। যেমন টাকায় একটা জাতীয় পাখি আছে, জাতীয় পশু আছে, তেমন একটা বাজনার একটা জাতীয় বাজনা আছে, জাতীয় তাল আলাদা আছে, ভাষান তালটা জাতীয় বাজনা। মানে সবাই মিলে হয়তো ধরেন 50 খানা ঢাক কি 25 খানা ঢাক, তখন আমার মন মতো বাজালে হবে না। যেমন জাতীয় তালই বাজাচ্ছি, মেয়েদেরকে নিয়ে বাজাচ্ছি, এই জাতীয় তাল ছাড়া হবে না। ও ঠাকুর আসবে কখন, ঠাকুর যাবে কখন, ঠাকুর আসছে কখন, ঠাকুর যাচ্ছে কখন, এই ব্যতীত ও নিয়ে রিহার্সেল দিলে পরে। এইবারে এখন আস্তে 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 এরা এগিয়েছে, বা তাল টাল ঘুরাচ্ছি, হ্যাঁ, কার বা দাদরা ইত্যাদি। আরো বড় বড় জিনিস আছে, আপনার চৌতাল আছে, ধামার আছে, হ্যাঁ হ্যাঁ, কেন পারবো না, হ্যাঁ ধামার বাজানো যায়, ঢাকে ঢোলে ধামর চলে। যখন আমাদের সুরফাক, যখন এই মধ্যমান, পারবো না কেন, না না হয়তো আপনি না, এগুলো ধামার পুজোতে বিশেষ আমরা ব্যবহার করি না। এগুলো ক্ষেত্রে স্টেজ প্রোগ্রাম, স্টেজ প্রোগ্রাম বা ধরুন বাঁশি চলছে, একজন তখন 10 জন বাজিয়ে মানে শুনছে, বাজনা শুনতে চাইছে, তখন কিন্তু এই ধামারটা বিশেষ বাজনা হয়। ধামার কেন, চৌতাল হবে, হয়, বাট ধামারটা অল টাইম। না 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 না, এগুলো লোক বসছে শোনার জন্য, তখন ঢোল এক হাত বাজালো, ঢোল এক হাত বাজিয়ে ছেড়ে দিল, ঢাকা এক হাত বাজালো। এই ক্ষেত্রে কিন্তু যে বাজনাগুলো সেগুলো মাস্ট। সাধারণত পূজায় হইলো দাদরা কাহারবা, দাদরা কাহারবাটাই প্রচলিত বেশি, কাহারবাটাই তো ডবল ত্রিতাল হয়ে আছে, একই তো সেই। যদি কোনো ঢাকিরা গল্প করে, ভুল কথা। এবারে প্র্যাকটিসের জন্য কিছুটা জিনিস, তাও পারফেক্ট হবে কিনা আমার জানা নাই, কেন আমাদেরকে তো পরীক্ষা নেয় নাই, সেই জিনিস নিয়ে তো পরীক্ষা নেয় নাই। আমরা যতটুকু আমরা ওই পায়েটি দিয়ে দিয়ে যতটুকু এগিয়েছি, নিজের পায়ে দাঁড়িয়েছি, কারোর কাছে স্বর্ণবর্ণা হয় না। আমরা বটগাছের নিচে ছিলাম না, এও না আমিও না, আমরা বাবা মা থেকে অনেক দূরে, যার কারণে আমরা জি বাংলায় যেতে পারিনি, কেননা আমাদের বটগাছ নেই। তো আমরা যদি ওখানে 6 মাসের আগে কেন 20 দিনের মধ্যে যদি আউট হয়ে যাই, বাবার উপর বাবা আছে, তা 20 দিনে তো আমার ফ্যামিলি না খাই মারবে, বুঝছেন। আর যদি আমাদের বাবা মা সহযোগিতা থাকতো, তা আমরা ওখানে ঢুকতে পারতাম। আমার এক ছাত্র জি বাংলায় প্রোগ্রাম করেছে, আমার কাছ থেকে কিছুই পাইনি। হ্যাঁ, আমাদের ছেলেগুলো আসবে না,
তো তারা করেছে, কারণ কি ছায়া পেয়েছে। ছায়া যেটা মামা পেয়েছে। বললো বট গাছের, আপনি যেই পরিবারে থাকবেন সেই পরিবারে যে বাচ্চাটাই তৈরি হবে আপনার মতনই পরিকাঠামো হবে। আর আমার পরিবারে যেটা হবে সেটা আমারই মতন, কারণ আমি তো আপনার মতন 3 তলা করে পৌঁছাতে পারিনি, আমি নিচতলায় আছি। তো আমার ছেলে যতই ভালো হোক, ও নিচতলার লোকই হ্যাঁ না, পরিচিত ওরা থাকবে। যদি যায় তাহলে আমরা সহযোগিতা করতে পারি, ওরা যদি এগিয়ে যায়, কিন্তু এই লাইনে আসবে না তো, ওরা এই লাইনে আসবে না। এখনকার ছেলে পেলে তো চায় না, আমার ছেলেই লাইক করে না, এর ছুঁতেও আসে না। আমার একটাই ছেলে, ও এই নিয়ে ভাবেই না। আমার 3 ছেলে এই লাইনে নেই। এখন কারণটা দেখুন, এখন সমাজ অনেক উন্নতি হয়েছে। অনেক সময় হয় কি, যেদের বন্ধু বান্ধব হয়তো বলবে ওখানে গিয়ে বাজাবো, ওখানে নাচ করবো না, করবো না। এবার এক একটা এক এক জনের ভাবনা। যেন আমরা থাকি একটা মফস্বল এরিয়ায়, না শহরে থাকি না গ্রামে থাকি, আমরা কিন্তু মাঝখানে পড়ে আছি, মানে একটা মানে খুব খারাপ পরিস্থিতিতে, যার জন্য আমাদের ছেলে পেলে কোনো দিকে এগোতে পারছে না। যারা প্রপার কলকাতায় থাকে, যে লাইনটা নিয়ে কলকাতার পয়সাটাও বেশি ইনকাম, সমাজটাও আলাদা, আর আমাদের গ্রাম্য এরিয়া, না শহর গ্রাম না গ্রাম, এই জায়গার ছেলে পেলে মানে কোনো দিকেই ঠিকঠাক তৈরি হতে পারে না। আগে হাট থেকে আপনাদের আর্থিক উপার্জন এবং সম্মান যেটা পেতেন, সেটা কি এখন মনে হচ্ছে যে কিছুটা বেড়েছে? বা হ্যাঁ, কিছুটা না অনেকটা বেড়েছে, কিছুটা মানে কি অনেক। অনেকটা বেড়েছে। যেমন আমাদের এই ঢাকি শিল্পী, আমি ঢাক রয়েছে, ঢাকটা নিয়েই ব্যাখ্যা দিচ্ছি। ঢাকি শিল্পী, বাউল শিল্পী, এরা এইগুলো, আমরা হলাম ভিখারি শিল্পী, এগুলো মানে একদম ক্ষুদ্র শিল্পী। তো এই যে ক্ষুদ্র শিল্পী, এটা কিন্তু আদি, যেটা মামা বললেন নটরাজ থেকে উৎপত্তি, মানে আদি প্রচুর আগ থেকে। কিন্তু তখন এত সম্মান ছিল না, এত প্রচার ছিল না। এখন বর্তমান সরকার সেটা অনেকটা তুলেছে, অনেক তুলেছে। যেমন অনেক ট্রেনে পড়ে থাকা শিল্পী, তাদেরকে স্টেজে জায়গা দিয়েছে। তো স্টেজে যখন জায়গা দিয়েছে, তখন তার সম্মানটা বেড়েছে। আগে রাস্তায় দাঁড়িয়ে যদি গান করতো, আপনি কতটা সম্মান করতেন। আর সে যদি শিল্পী যখন স্টেজে উঠে গান করছে, তখন আপনি সম্মানটা নিশ্চয়ই বেশি করেন, হাততালিটা বেশি দেন। সেইভাবে সম্মানটা বেড়েছে। আর দ্বিতীয়ত এই মিউজিক মানে বাজনা, আগে কিরকম ছিল, যেরকম বিয়ে বাড়ির সম্বন্ধে বলি একটু, বিয়ে বাড়ি বাজাতে গেলে এই বাজনাটা তোমরা দূরে বসো। তো এখন সেরকম না, ছেলে পেলে করবে না সারাদিন ধরে। আপনি 2 ঘন্টা জল ভরবো, 2 ঘন্টা বাজাবো, 2 ঘন্টায় এত টাকা দিতে হবে, 2 ঘন্টা শেষ, দাদা টাইম হয়ে গেছে ছাড়ুন। তাকে অসম্মানের জায়গাই নেই। আর আগে কি, তো সকাল থেকে আসুন, সকালবেলা অধিবেশ বাজাবেন ভোর 3টের সময়, তারপরে জল ভরতে যাবে, তারপর ভোর রাত্রে, মানে সারাদিন একটা লোক যদি থাকে, তার সম্মান ঘাটতি হবেই হবে। আর এখন সেই জায়গাটা পরিবর্তন হয়েছে, মানে 1.5 ঘন্টা 2 ঘন্টা 1 ঘন্টা, তো আপনি অসম্মান করার কোনো জায়গা নেই। সেই সব টোটাল মিলিয়ে এখন মানে মিউজিক অর্থাৎ বাজনা, সে ঢাক, বাউল গান ইত্যাদি, এর সম্মানটা অনেক বেড়েছে। তারপর এখন আধুনিক সমাজ হয়েছে, আধুনিক সমাজে আধুনিক ধরনের বাজনা এসছে, আধুনিক ছেলেমেয়েরা এসছে, আগে যেটা ছিল না, সেই জন্য আগে সম্মানও ছিল না। এখন টোটাল পরিকাঠামো, ব্যাপারটা হচ্ছে যত সমাজ উন্নতি হচ্ছে, তত সবকিছুই ভালো হচ্ছে, বেস্ট হচ্ছে। তা আপনার কি মনে হয় যে এই যেগুলো এখন বললেন, যেগুলো প্লাস পয়েন্ট, এই প্লাস পয়েন্ট গুলো পরের প্রজন্মকে আসতে ইন্সপায়ার করবে, মানে উদ্বুদ্ধ করবে? এইটা পরিস্থিতিতে কি করে বলবো, আমি এখন বাড়ি দিয়ে বেরিয়ে মরে যাবো না জীবিত থাকবো, এটা আমি বলতে পারবো? না, মানে তাতে করে পরের যারা আছে, আপনার এই যে বললেন আপনার ছেলেই এতে ইন্টারেস্টেড নয়, আচ্ছা, আমার ছেলে ইন্টারেস্ট না মানে যে আরেকজন ইন্টারেস্ট হবে না তা না। হয়তো এও হতে পারে, পরে কোনো মানে সরকার যদি আসে, সে হয়তো এটাকে আরো তুলতে পারে, আবার সে আবার ফেলেও দিতে পারে। সেইটা সময় বলতে পারবে, এটা আপনিও পারবেন না, আমিও পারবো না। তো আর কিছু মনে হচ্ছে যে আরেকটু এই বিষয়গুলো হলে আমাদের আরেকটু ভালো হবে? এই বিষয়টা তো অবশ্যই ভালো হতো। কিরকম ভালো হতো, যেমন কি এখনো আছে গ্রাম সাইডে এই মিউজিকটারে অত ভালো নজরে দেখে না। মিউজিকটাকে কেন দেখে না, এটা ওই গ্রাম, ওই যে বললাম না, না শহর না গ্রাম, যত গ্রাম দিকে যাবেন তত ডাউন হতে থাকবে, তত ডাউন। তো সেই রকমই গ্রামের মানে গ্রামের যত দিকে যাবেন তত ডাউন হবে। সেই রকমই সমাজ যত উন্নতি হতে থাকবে, তত এই মিউজিক কেন টোটাল ব্যাপারটাই উন্নতি হবে। সেটা পরিস্থিতি ছাড়া কেউ বলতে পারে না। এখন আমরা দেখছি মহিলারাও ঢাক বাজাচ্ছেন, এটা কিভাবে এলো, এই ভাবনাটা কিভাবে এলো? এটা আগেই ছিল নাকি নতুন করে এই ভাবনাটা এলো? না, এটা আগে ছিল না। আগে ছিল না বলতে কিরকম, আগে অনেক মহিলারা চাইতো বাজাতে, কিন্তু তারা সামনে আসতে পারতো না। সে সংসারের পেশারই হোক, শ্বশুর শাশুড়ির পেশারই হোক, সমাজের পেশারই হোক, তাই পারতো না। কিন্তু এখন সমাজে এতটা উন্নতি হয়েছে, এখন যেমনি নারী শক্তি যেটাকে বলা হয়, মহিলা অর্থাৎ এরা কিন্তু আমার মা,
এরাই আমার স্ত্রী, এরাই আমার বোন, এরাই দেবী, এরাই ফুল, এরাই আদ্যাশক্তি। এখন টোটাল মিলিয়ে মহিলারা আমাদের পুরুষদের থেকে অনেক ফাস্ট। একটা যে কোনো কর্মস্থলে যদি 10টা মহিলা থাকে, সেই কর্মস্থলটা খুব ভালো চলে। যদি 10টা পুরুষ থাকে, দুদিন পরই আন্দোলন শুরু করে। তার মানে কি, মহিলারা শান্তি। যখন খোঁচে তখন গরম হয়, সেটা অন্য, তখন দেবীরূপ। কিন্তু যখন সে ঠান্ডা থাকে, সে কিন্তু ওই জায়গাটা সুস্থ রাখে। তো সেইভাবে মহিলারা দেখছে যে আমরা সব করতে পারি, তাহলে ঢাকটা কেন করতে পারবো না? ঢাক কেন পারবো না? ছেলেরা পারছে সব কাজ, আমরাও তাদের সঙ্গে সব কাজ করছি, তো এই ঢাকিটা কেন পারবো না? সেই থেকে মহিলারা এখন এগিয়ে এসছে, সাহস করেছে, এগিয়ে এসছে, তাই এরা এখন এতটা বেটার হয়েছে। বাট এখন কোনো মহিলাকে যদি বলেন, এই আশেপাশে কোনো মহিলার কাছে যাবেন, একটু ঢাকটা বাজাবে, সে কিন্তু ঢাকটা এসে লাঠি দুটো ধরে বাজাতে পারুক চাই না পারুক, কিন্তু দুটো কাঠি টং 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 করে মারতে থাকবে। এই সাহসটা আগে ছিল না, যেটা এখন সমাজ উন্নতির সঙ্গে সঙ্গে সব উন্নতি হয়েছে। তাই মহিলারা এখন এগিয়ে এসে, এমনকি মহিলারা পুরুষদের থেকে কোনো অংশে কমতি নেই, কোনো দিকে খারাপ বাজায় না। যেমন এখন মহিলাটা কি বেরোনো, আমাদের অনেক সম্মান বেড়েছে। আগে বোধ হয় 2015 আগেও যখন পুরুষরা বাজাতে যেত, হয়তো আপনার ক্ষেত্রেও এটা নজরে পড়েছে, আপনার পাড়ায় কোনো দুর্গাপূজার ভাসানে পুরুষ ঢাকিদের নিয়েছেন, কোনো ঘর নেই, ভাই তোমরা ওইখানে বসো, ওইখানে বসো, একটা চেয়ার আছে, নেই তো নেই, মাঠের পাশে বসো, ঠাকুর বেরোলেই যাবে। কিন্তু মহিলাদের ক্ষেত্রে কি বলি আমরা, দাদা আমাদের তো মহিলা গ্রুপ, যেখানে সেখানে থাকতে পারবো না, আমাদের একটা ঘর দিতে হবে, সেই ঘরটা যেন অবশ্যই টয়লেট থাকতে হবে। মহিলারা কোথায় যাবে? তো এই এই যে জায়গাটা আমরা ভাষাটা প্রকাশ করছি, সেই ভাষাটা আপনারা উপলব্ধ করতে, আপনারা জানছেন যে মহিলা আসছে, একটা ঘর দিতে হবে। তো ঘর দিলেই অটোমেটিক আপনার ঘরের পাশে ঘর দিচ্ছেন, আমি বসছি, আমার সম্মান বাড়ছে, আমার আর ড্রেনের পাশে বসে থাকতে হচ্ছে না। এইভাবে মহিলার আশাতে ঢাকে পুরো সারা বিশ্ব জুড়ে ঢাকির সম্মান বেড়েছে। আমি আরেকটা প্রশ্ন করবো, সেটা হচ্ছে যে বাংলার দুটো জিনিস খুব কমন আমরা দেখতে পাই, ঢাক আর ঢোল। ঢাক আর ঢোল, ঢাক আর ঢোলের মধ্যে সাধারণ তফাৎটা কি? বাংলা ঢোল মানে তবলার সমকক্ষ। তবলায় যে বাণী, অরিজিনাল বাংলা ঢোলের সেই বাণী, যার কারণে এটা আমরা ব্যান্ডের সঙ্গেও ঢোল ব্যবহার করি এবং ঢাকের সঙ্গেও আমরা ব্যবহার করি। এই ঢাক এবং ঢোল আর দুটোর আওয়াজের তো তফাৎ কি? আওয়াজে তো হবে। তফাৎ। এটা বাড়ি দিলে যেমন ধা বসাইলেন, ধা হবে না, ওটায় ধা বসলে এটা তা হবে, এটাই যদি তা বলে ওটাই ধা হবে, একই সমকক্ষ হবে না। এটা তো তবলার সমকক্ষ, এটা তো তবলার সমকক্ষ নয়। বাণীর স্বর শ্রেষ্ঠ হইতে পারে কিন্তু অনেক পিছনে, আদির অনাদির যন্ত্র, এর পূর্বে অন্য যন্ত্র বাইরেই নাই, পরবর্তী আস্তে আস্তে বেরিয়েছে। তাহলে ঢোল এবং আপনার ঢাক আদির অনাদির। তখন আপনার তবলার বয়স আজকে 500 বছর কি 600 বছর, আর ঢোল আজ যে কয়েক যুগের উৎপত্তি, জন্ম কাহিনী, আমরা তার তারিখ সন্দেহতে পারবো না। ঢোল থাকে যদি কোনো পার্টি চায়, বিশেষ করে যখন ঢাক ঢোল, যেন কোনো আপনার বাড়িতে পুজো হচ্ছে, বললেন দাদা 5 জনের সেট আসুন। 5 জনের সেট বলতে কি, একটা ঢাক থাকবে, একটা ঢোল থাকবে, দুটো বাঁশি থাকবে, একটা কাশি থাকবে। সেই ক্ষেত্রে কিন্তু ঢোল ছাড়া ঢাক অকেজো। কেন অকেজো? যে এত সুন্দর একটা বাদ্য অকেজো কেন? যেমন ডাল রান্না করতে গেলে নুনটা প্রয়োজন আছে, তেমনি ওই বাঁশি বাদ্যর সঙ্গে যদি ঢাকের সঙ্গে ঢোল না থাকে আর কাশি না থাকে, তাহলে সেই বাজনাটা মাখা হয় না। সেই বাজনাটা মাখা হয় না। কাশি ঢোল ঢাক সঙ্গে বাঁশি, সেটা মাখা হয়। আর এমনি যেমন কোনো জায়গায় ভাসান হচ্ছে, ঠাকুর আনো হচ্ছে, সেই ক্ষেত্রে ঢোল বিশেষ প্রয়োজন না হলেও চলে। সেই ক্ষেত্রে 10টা ঢাক হলো, 20টা ঢাক হলো, 5টা ঢাক হলো, চলে যায়। এই ঢোলটা তো বাংলা ঢোল, যেটা পাঞ্জাবিদের ঢোলটা তো নয়। না, পাঞ্জাবি ঢোল আর বাংলা ঢোলের ব্যাপারে আলাদা। আলাদা, এই আওয়াজটা অনেক পুরোটাই অনেক সবকিছু আলাদা। আমার বোম্বে ঢোল আছে। হ্যাঁ, বোম্বে ঢোল আছে, মহারাষ্ট্র ঢোল যেটাকে নাসিক ঢোল বলে, হ্যাঁ সেটা আলাদা। এবার এই আপনার কথা থেকে আরেকটা কথা জিজ্ঞেস করি, ঢাক আর কাশি, হ্যাঁ যে কোনো পুজোর প্যান্ডেলে আমরা দেখি একদম। ঢাক আর কাশি, হুম, দুটোর সম্পর্ক কিরকম? খুব ভালো। যেমনি মা বাবার সম্পর্ক ভালো, দাদা বৌদির সম্পর্ক ভালো, সেরকম ঢাক ছাড়া কাশি চলে। স্বামী স্ত্রীও বলাতে পারা যায়, বাবা সেরকম মা সম্পর্ক। বলতে পারে, ভাই বোন বলতে পারে। একটার সঙ্গে আরেকটা থাকতে
হ্যাঁ হ্যাঁ, নাহলে মাখা হবে না, গান ভালো লাগবে না। শোনেন, গান এবং বাজনা এটাও কিন্তু স্বামী স্ত্রী হর পার্বতী। আমাদের গানের ক্ষেত্রেও তো তাই, যদি তবলায় গান বাজানো হয়, যদি সাইডে কেউ তাল না দেয়, সে জুড়ি দিয়েই হোক, যে পারকাশন পারকাশন দিয়েই হোক, তাল না দিলে দেখবে সে গানটা ভালো লাগে না শুনতে। সেই রকম ঢাকের সঙ্গে কাশি না থাকলে পুরো বেকার, মানে ভালোই লাগে না। কাশি থাকলে পুরো মাখা মাখা জোকা লাগে। ওইটাই হলো নুন। এই ঢাক বাজিয়ে তো ধরেন, এই আমাকে চেনে না, আমার ঢাকটার জন্য আমাকে চেনে দেশ বিদেশ। আমি বিদেশেও গেছি, 99-তে আমি আমেরিকানে গেছি, তবে ডকুমেন্ট দেখাইতে পারবো না। আমার ভাইটা কিন্তু ডকুমেন্ট দেখাইতে পারবে, তার প্রমাণ আছে ঘরে। আমার সার্টিফিকেট নেই, তবে একটা পরিচয় আমি দিতে পারি যে ইসকনে ছুটছে আমি আমেরিকানে চান্স পেয়েছি 99-তে। 2000 সালে আমি চান্স পাইনি, কারণ প্লেগ রোগের জন্য টিকিট কাটা হয়েছিল। এবার যাই হোক, আমি এইটাই গর্বিত যে আমি ঢাকটা ছোট হই আর বড় হই শিল্পীর মধ্যে পড়ে গেছি, এবং দেশ বিদেশ ভারতবর্ষের তো কয়েকটা রাজ্যে ঘুরেছি। এবছরও আপনার আসাম শিলচর আর্জনার সেট নিয়ে বাজিয়ে আসছি দুর্গাপূজায়। 2000-এর উপরে পুজো হয়েছে ওখানে। তার ভিতরে আমরাই এইসব মেয়েদের নিয়ে চলে গেছি। আমারই ভাগ্নার কন্ট্যাক্ট ফার্স্ট প্রাইজ নিয়ে আসছি ওখান থেকে। যাক, এটা গর্ব না, এটা আমার বাবা মার আশীর্বাদ বা আপনাদেরও গুরুজনদের আশীর্বাদ নিয়ে আসছি। এইটাই আমি গর্বিত যে দেশ বিদেশ এই ঘুরে আসতে পারছি এই যন্ত্রটার জন্য। আমাকে তো চিনবে না, ওইটাই আমাকে চিনছে। আপনি যদি বলেন সবথেকে মামা তো সবই বলে দিল কিভাবে আনন্দ উৎপত্তি হয় মনে, একদম ঠিক কথা বলেছে। যে কটা কথা বলেছে সেইটাই বাস্তব। আমার ক্ষেত্রেও তাই। দেখুন, আমি ডান্স করি আর বাজনা বাজাই, দুটোই করি। ডান্স করতাম, ডান্সের পয়সা কম ছিল, কারণ আমার এরিয়ায় অনেকেই পয়সা দেয় না, মাসিক মায়না দেয় না। আমার তো পেট চালাতে হবে, আমি কি করে পেট চালাবো? যার জন্য আমি ডিসিশন নিলাম, তো ওই দাদার সঙ্গেও আগে আমার সেদিনকার এই ব্যাপারে কথা হয়েছিল, যে আমাকে তো ইনকাম করতে, আমি তো চুরি করতে পারবো না, আমাকে বাঁচতে হবে। কি করে বাঁচবো, কি করে আগাবো? যার জন্য আমি বেছে নিলাম এই ঢাকের সাইডটা। এই ঢাকটা নিয়ে গ্রুপ করি। এই ঢাকে নাচে যদি একটা গ্রুপ হয়, ঢাকে আমার 5টা গ্রুপ হয়, 5টা কন্টাক্ট হচ্ছে। যে কোনো জায়গায় ঢাকের গ্রুপ লাগবেই, মহিলা গ্রুপ লাগবেই। যার জন্য এই ঢাকটা ধরে আমি দুটো পয়সা ইনকামের রাস্তা পেয়েছি। এই ঢাকটা ধরে আমি বিভিন্ন জায়গায় গেছি। এই ঢাকটা ধরে আমি দিল্লি প্রধানমন্ত্রীর সামনে পর্যন্ত প্রোগ্রাম করে এসেছি, যেটা আমার ঘরের মধ্যেও ফটোতে রয়েছে। 2017-তে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট পাঠিয়েছে এই ঢাক ঢোল ধুনুচি। সেই ঢাক কথা কিন্তু, কারণ শারদোৎসব ছিল আমাদের ওয়েস্ট বেঙ্গলের থিম। শারদোৎসব মানেই তো দুর্গাপূজা, আর দুর্গাপূজা মানেই তো ঢাক। আমারও চান্স সে ঢাকের সঙ্গে কি থাকবে? ঢাকের সঙ্গে ছিল নাচ, ধুনুচি নাচ, কুলো নাচ ইত্যাদি। তো সেইগুলোর মধ্যে সেই গ্রুপই আমি ছিলাম। আমি নাচ করেছি, আমি বাজিয়েছি। দিল্লিতে 2017-তে গেছি। রাষ্ট্রপতি তখন ছিল মনমোহন সিং, তার সামনে আমি ফটো তুলেছি, তার সামনে প্রোগ্রাম করেছি। 2023-এ পাঠিয়েছে, এখন ছিল দ্রৌপদী মুর্মু, তার সঙ্গেও ছবি ফটো তোলা, আমরা প্রোগ্রাম করেছি। তো এই ঢাক, বিষয়টা হলো ঢাক মানে শারদ উৎসব। এই শারদ উৎসবের জন্যই ঢাক, আর ঢাকের জন্যই আমি এই ভালো ভালো জায়গাগুলো গেছি। এই জন্য আমি খুব হ্যাপি, খুব গর্বিত। আর নাচেও গর্বিত, যে নাচে কেন ছোট বলবো, নাচ করেই তো তাল পেয়ে, তাল থেকেই তো আজকে আমি এইটা ধরতে পেরেছি। যেটা আমার অনেক শিল্পী, যেটা মামা বলেছে, যে যদি নোট না পায় তার অসুবিধা। অনেক বড় বড় শিল্পী আছে ঢাকি, তারা জানে না যে সে কি বাজাচ্ছে। হয় সে দাদরা বাজিয়ে দিয়েছে, সে ধামারের সামনে গেছে, নোটেশন জানে না, নোটেশন জানে না। ধামার তো 14 মাত্রা, কিন্তু ধামারের সামনে চলে গেছে, হয়তো 13 মাত্রা বাজিয়ে সে অফ করে দিয়েছে, আর এক মাত্রা হিসাব পাইনি। সে বাজাচ্ছে অনেক কিছু, সে জানে না কি বাজাচ্ছি। আর আমরা আপনাদের আশীর্বাদে, আপনাদের গুরুজনদের আশীর্বাদ, উপরবেলায় দিচ্ছে, নোটটা পেয়েছি। যার জন্য আমরা শুনে বলে দিতে পারি, বুঝে নিতে পারি, নিজেরা আয়তনে নিতে পারি। এই জন্যই ঢাকটা ধরে আমি আমার মতন আমি গর্বিত। আপনার আমি কত বছর হলো? আমি দেখুন, প্রথম থেকেই বলেছি নাচ, আমি ডান্স করি, আমি কত্থক ডান্স করি। প্রথম থেকেই আপনি বলেছি। এই মামা, আমি যখন ছোট ছিলাম তখন থেকে মামা কি করতেন, আমি বিশেষ বাজাতাম না, কিন্তু সঞ্জীব চলতো, ওই বাড়িতে একটা কালী পুজো বাজাবো, তোমার শুধু কাশিটা বাজাবো। প্রথম প্রোগ্রাম রঞ্জিত মল্লিকের সঙ্গে। হ্যাঁ, রঞ্জিত মল্লিকের বাড়ি প্রোগ্রাম, ফার্স্ট প্রোগ্রাম, বহুত দিন আগের কথা বলছি। একটু কাশি বাজাবি, চললাম কাশি বাজাতে।
ডান্স করি, তালটা স্মরণে আছে। যে তালি বাজাবে হাত জায়গা থেকে সরাতে পারবে না, সেটা আমার গর্ব না। শেখার আমার অনেক কিছু আছে, অনেক শিখতে চাই আমি এখনো, কিছু হিসাব মতন শিখিনি, বাট যেইটুকু শিখেছি, কিন্তু কেউ কিছু বাজালে হাত থেকে তাল সরাতে পারবে না। হ্যাঁ, তো এই মামাদের সঙ্গে কাশি বাজাতে চলে গেলাম, মামারা রেস্টে রইলো, একটু ঢাক বাজালাম, মামা বরণ বাজাচ্ছে, আমি শুনছি, মামা এটা কি তাল? বরণ তাল। হ্যাঁ, আমার স্মরণে হয়ে গেল কি, ডাক ডানা ডান, ডাক ডানা ডান, ডাক ডানা ডান, উর্রা ডান, নাকা নাকারে নাকাটা নাকারে ডানা ডান, উর্রা ডানা ডানা ডাক, এই যে তালটা বাজাচ্ছে। আমি স্মরণ করলাম, কি বাজালো, ছকটা কি করলো, এই ডাক ডানা ডান, এই যে মারছে, এই মারার এইটা আমি কানে শুনলাম, ওটা আমি নিয়ে নিলাম। পরবর্তীতে যখন আমি বাড়ি আসলাম, আমার নিজের ডাকে ওইটাকে প্র্যাকটিস করে নিলাম। আমার গুরু কিন্তু মামা, আবার যদি বলি মামা গুরু না, আবার গুরু না, মানে এক প্রকার গুরু কিন্তু টোটালটাই এ বাজাল আমি শুনে নিলাম। মামা এইটি কি বাজালে তুমি? এইটা বাজালে না? হ্যাঁ। আমি কিন্তু আমার দেখেছেন ঘরে ডাক তুলে রাতবেলা আমার পরিবার ঘুমোচ্ছে, মানে শোবে, আমি কিন্তু ছোট ছোট কাঠি মারলাম, রাত্রবেলা বেশি কাঠি মারলে তো পিটাবে লোক, ছোট ছোট কাঠি মেরে স্মরণ করলাম। এই বরণ বাজনা বলুন, এই আরতি বাজনা বলুন, এই চলন অর্থাৎ বিসর্জন বাজনা বলুন, এই পুজোর সময় কিন্তু অনেক রকম বাজনা হয়। জলশঙ্খ দিয়ে একরকম বাজনা, পঞ্চপ্রদীপ দিয়ে একরকম বাজনা, পাখা দিয়ে একরকম বাজনা, ফুল দিয়ে একরকম বাজনা, গামছা দিয়ে একরকম বাজনা, চামড় দিয়ে একরকম বাজনা, সব কিন্তু আলাদা আলাদা। এরা বাজায়, শুনি, হিসেব রাখি মনে, মামা এটা কি প্রশ্ন, মামা এটা কি, এইটা এরকম। মামা হেসে দিল যে ও শিখছে, ও ব্যাপারটা নিয়ে নিয়েছে, হ্যাঁ এইটা এরকম বাজাবি, এইটা এরকম। আবার তখন যদি আমার ভুল হয় কিছু, জানার তো শেষ নেই, তখন আমার মা ধরে দিল এইটা না এইরকম করলো এরকম। যে ড্রামে একটু আগে বললো যে অনেকে দাদরা করে বাজায়, আবার ওই আরতির সময় আবার অনেকে কাহারবা করেও বাজাতে পারে। যেমন আমরা তবলচির ক্ষেত্রেও দেখি, দাদা ভালো জানবে, যে একটা দাদরা তালকে কাহারবা করে বাজানো যাবে। একটা দাদরা চাল 6 মাত্রাকে সে কাহারবা করে যদি চায় হিসেব ঠিক করে বাজাতে পারবে। কি দাদা আমি ভুল বললাম? দেরি ছন্দতে বাজাবে। হ্যাঁ, তো সেই জন্য এইভাবে আমরা ঢাকটাকে আমি বিশেষ করে শিখেছি। আপনি কতদিন ঢাক বাজান? 77, হিসাব করুন, মুখার্জি দেশাই প্রধানমন্ত্রী, এইটা আমার মনে আছে। প্রথম দুর্গাপূজা, সোদপুর রাসমণির মোড় মিলনতীর্থ ক্লাব, 225 টাকা আপ রাখি, মানে খাওয়া দাওয়া আমার 6 দিন, কিচ্ছু দেবে না, ইচ্ছাকৃত দিলে দেবে, না দেবে, কিন্তু 225 টাকায় বাজেতে গিয়া পরে 4000 4,500 টাকা বকশিস পেয়েছে। এটা 77 সালে 77, হ্যাঁ 77 সালে, 77 সালে 4000 4,500। হ্যাঁ বকশিস। আবার তখন আমি ফুটপাতে থাকতাম, বলতে গেলে আমার দিদির বাড়ি থাকতাম আমি, বেলঘুরিয়া বিভার কাছে। আমি বাই ওয়ানে উঠতাম, ওইখানে যে খেতাম, তাই বা ওই আনন্দ আমার মনে যে বকশিস পেয়েছি। তা T20 নাকি 60 বলে, মানে দুই দিকে গায়ে দেওয়া যায়। তা আমি যখন বাঁচে উঠছি, আমি সেফটিকিন থেকে টাকা খুলি না, আমি উল্টে পেলে গায়ে দিয়েছি। যখন আমি দিদির বাড়ির সামনে গেছি তখন খুলে গায়ে দিয়েছে। দিদি মানে হাসতে হাসতে বেরিয়েছে, তুই আবার ঢাকি হলু কবিটি, এই তো দিল। আমার গোবদারই ওঠে না তখন, তখন 15-14-15 বছর বয়স।